Intentionally you are bringing Jamaat again and again. চিন্তা করেন উগ্রবাদ কাকে বলে? যদি জামাতকে রিপ্রেজেন্ট করেন না, গোলাম আজম জাতির পিতা, সেগুলো আমাদেরকে মানতে হবে। আপনি আমার প্রশ্নটা যদি না, প্রশ্নটা কি আপনি শুনেছেন? কোন ঘরে ৭১ এর ছাপ পড়ে নাই? অন্য কেউ মুক্তিযুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতা নেই তারা যদি বড় বড় কথা বলে, আবার বয়স ছিল না, তাহলে তো আমাদের ধর্মও মানা যায় না, কারণ তখন আমরা কেউ দেখি নাই আমাদের। এম এ হক, আগের সব কথা বাদ, আমরা ৪৭ কে পেছনে ফেললাম, ৭১ কে পেছনে ফেললাম, এখন জামায়াতে ইসলামের অবস্থানটা কি আমাদের দেশ সম্পর্কে? Your subject was something different. Your subject said, you said বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ, once he was talking against a particular party, are we discussing a particular party in this to the point? You are also partition to that. No, আমি আপনাকে, I was saying you had been stopping me. এখানে কি একটা দলকে যখন যে প্রশ্ন উত্থান হবে এম এ হক, আমার তো সেটাই করতে হবে, নিশ্চয়ই না। মুক্তিযুদ্ধে কি উনি অংশগ্রহণ করেছেন? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযোদ্ধা কমান্ডার, তারা বলছেন যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মতো কোনো পাকিস্তানিও ছিল না, রাজাকার আল-বদর ঢাকা শহরে ছিল না, তারা হত্যা করতে পারে না। বাংলাদেশকে বুদ্ধিহীন করার জন্য ইন্ডিয়া যেহেতু চিরদিনের জন্য বাংলাদেশকে লিখে নিয়েছিল যাতে বাংলাদেশের বুদ্ধিজীবীরা না থাকে, সেই জন্য তারা হত্যা করেছে। সেই প্রসঙ্গ অপ্রাসঙ্গিকভাবে আপনি কি বলেন আমাদের পরবর্তী প্রজন্মটা রোজার মাস, আমি বলেছি সংযমের কথা। সামান্তা, ইন্টেনশনালি ইউ আর ব্রিংিং জামাত again and again, যে আমরা যদি, আমি কিন্তু সংযম, আপনি আমার কথাটা একটু শুনুন। আমরা যদি দুটি পক্ষ থেকে সব সময় দুই ধরনের ইতিহাস শুনতে থাকি, নতুন কি আসে যায়? জামাত কি বলে এখানে? জামাতের উনি মুখপাত্র, আমি মুখপাত্র, উনি জামাতের উপদেষ্টা। ওকে, আমরা অন্য বিষয়ে যাই, ঠিক আছে? যখন এই আলোচনাটা করবেন, জামাতের একজন আনবেন এবং আওয়ামী লীগের একজন আনবেন, বিএনপির একজন আনবেন। আপনি why you are intentionally bringing জামাত here? জামাত is a party, যদি জামাতকে রিপ্রেজেন্ট করেন না, যদি বাংলাদেশের জনগণ তাদেরকে নির্বাচিত করে, তাহলে আপনার আমার অসুবিধা কোথায়? বাংলাদেশের মানুষের যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনার আমার অসুবিধা কোথায়? আপনি আমাকে বলেন, আপনি জামাতকে রিপ্রেজেন্ট করেন না কিনা? আপনি আমাকে কি পরিচয় দিয়েছিলেন এখানে? আপনি নিরাপত্তা বিশ্লেষক। আপনি আর ইউ ডিসকাসিং জামাত অন দিস অন টুডে? আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করছি এবং বাংলাদেশের মধ্যে তো সবকিছুই আসে। না, এগুলো আসছে না। মাহবুব আজিজের কাছে শুনি, দুঃখিত। বাণিজ্যিক চুক্তির পরেও ভারতকে তেল কিনতে ছাড় দিল, বাংলাদেশে তো চুক্তি করেছিল, বাংলাদেশ তাহলে ছাড় পেল না কেন? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো, কারণ আমরা তো আসলে একটি আলোচনায় এসেছি এবং যিনি সঞ্চালক সে তার মতো করে আসলে, এবং আমাদের আসলে এই আলোচনাটা, আমি একটু বলি হক ভাই, আমাদের আলোচনাটা তো সাম্প্রতিক বিষয় নিয়ে হয় এবং খুব সম্পূরক প্রশ্ন থাকে। আচ্ছা, এই জায়গায় তর্ক করে আমি আমার কথাটা আমি বলি, আমার সময়টা আমাকে একটু কথা বলতে দেন। আমাদের কোনো স্ক্রিপ্ট নেই এবং আগে থেকে প্ল্যান করা নেই, আমরা তো সম্পূর্ণ প্রশ্ন ভেবে কথা বলবো। আমি বলছি তো বিষয়টা নিয়ে, যে যখন একটা প্রসঙ্গে উঠে যায় তখন অবশ্যই কথা বলতে হবে, এবং আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কেউই কথা বলতে আসি না, বিশ্লেষক হিসেবে আসি, যার যার জায়গা থেকে আমাদের অভিজ্ঞতা এবং অবশ্যই ঘৃণা ছড়ানোর জন্য আসি না। যেই ঘৃণাটা ছড়ানো হচ্ছে আমি তার আপত্তি জানাই। 14ই ডিসেম্বর ইন্ডিয়ান লোকেরা এখানে, আমার কথাটা আমাকে শেষ করতে দেন, আমি আপনার সঙ্গে কথা বলিনি। এখানে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের স্ত্রী কন্যা পুত্রের গ্রন্থ এখনো আছে, তারা এখনো জীবিত। এখনো জীবিত থাকার পরেও যখন আমরা বলছি যে ভারতীয়রা এখানে এসে খুন করেছে, আপনি চিন্তা করেন উগ্রবাদ কাকে বলে? আমাদের চোখের সামনে 15ই আগস্টে শেখ রাসেল 8 বছরের একটা বাচ্চা ছেলে সহ 22 জন নিহত হয়। এটা ফ্যাসিজমের অংশ ছিল। সেইগুলো ইতিহাস ভেঙে দিতে হবে, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস ভেঙে দিতে হবে। জামায়াতে ইসলামী বলবে যে গোলাম আজম জাতির পিতা, সেইগুলো আমাদেরকে মানতে হবে। এবং এইগুলো হলো কখন? যখন মব সন্ত্রাস দেখা দিল এই 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে ও শোষণে। এই 18 মাসে আমরা দেখলাম যে উগ্রবাদ কিভাবে ছড়ালো, কিভাবে আমাদের চোখের সামনে ইতিহাস ভুলন্টিত হলো। আমরা যে অসাম্প্রদায়িক গান শুনেছিলাম 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে, গান সব একদম আপনার তালাবন্দি করে রাখা হলো। আপনি এখন কোথাও গান দেখবেন না, কনসার্ট বন্ধ হয়ে গেছে একের পর এক, সঙ্গীত বন্ধ হয়ে গেছে, আপনার সমস্ত শিল্পকলায় আপনি পুলিশ বন্দুক নিয়ে বসে আছে। এই পরিস্থিতি তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমাদের কি দুর্ভাগ্য যে জাতি যে 71-এর বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই জাতি আমরা নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা সারা পৃথিবীর সামনে আমরা নিজেদের মুখ উজ্জ্বল করে এই পর্যন্ত আসতে পেরেছি। যেই পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, আজকে আমরা তার চেয়ে মাথাপিছু আয় ডাবল করে ফেলেছি। তো এই সব কিছুই একদম অর্থহীন। এবং এই ভারতের অঙ্গরাজ্য বলা হচ্ছে, ভারতের অঙ্গরাজ্য করতে হতো যদি, তাহলে এই 54 বছর আমরা কি করে টিকলাম? আমাদের এই সময়ে প্রত্যেকটা সরকার এসেছে, সাধ্য মতো যে যার মতো করে চেষ্টা করেছে। আমরা ওআইসিতে অংশ
অংশগ্রহণ করেছি, আমরা সার্কে অংশগ্রহণ করেছি, আমরা আমাদের বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর সময় আমরা ওআইসিতে যুক্ত হয়েছি ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে, আমরা জিয়াউর রহমানের সময় বেগম খালেদা জিয়ার প্রথম শাসন আমলে আমরা রীতিমতো ভারতের চোখে চোখ রেখে আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি। আমরা পরবর্তীতে নানান সময় অনেক সময় আমরা বিভিন্ন বড় বড় প্রকল্প হাতে নিয়েছি এবং যেই দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম, আমির আমির নির্বাচন, রাতের বেলা নির্বাচন এবং একাকী নির্বাচন, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করলাম। এই জায়গাতে এই স্বাধীনতার বিতর্কগুলো আসে কেন? এই জায়গাতে এই যা আমরা কোনোদিন শুনি নাই, আমরা শৈশব যা শুনি নাই, আমার পিতা শুনে নাই, তার পিতা শুনে নাই। আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে, আমাদেরকে বলা হয় তোমাদের তো তখন বয়স ছিল না, তাহলে তো আমাদের ধর্মও মানা যায় না, কারণ তখন আমরা কেউ দেখি নাই আমাদের কোনো নবী রাসূল। আমরা নবী রাসূল মানি কেন? কারণ আমাদের পরম্পরা, আমাদের পারিবারিক ঐতিহ্য, দেশীয় ঐতিহ্য আমাদের মানতে হয়। আমরা যে ইতিহাস বই পড়েছি, আমরা যা দেখেছি, আমরা যা শুনেছি, এখনো যারা জীবিত তাদের কাছ থেকে আমরা ইতিহাস দেখেছি এবং আমরা এই কোন ঘরে ৭১-এর ছাপ পড়ে নাই? কোন ঘর বলতে পারবে ৭১-এ ছিল, তারা শরণার্থী হয় নাই অথবা ক্ষতবিক্ষত হয় নাই, নিহত হয় নাই? এবং সেখানে নেতা কে ছিল? একটা নেতা লাগে। যে কাশ্মীরের কথা বলা হলো, যে হায়দ্রাবাদের কথা বলা হলো, তারা স্বাধীন হয় নাই কারণ একজন বঙ্গবন্ধু নাই তাদের। কাজে এই বঙ্গবন্ধুর বক্তব্যের কথা, বঙ্গবন্ধুর ভূমিকার কথা আজ ৭ই মার্চ আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জাতির পক্ষ থেকে স্মরণ করি। জি, এম এ হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে শিবিরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ১২ জন সাংবাদিক আহত হয়েছে। আমার প্রশ্নটা আপনি আমাকে করতে দিচ্ছেন না। এভাবে আপনার অনুষ্ঠানে আপনি একজন দেখেন, আপনি আমার প্রশ্নটা যদি না, প্রশ্নটা কি আপনি শুনেছেন? এখন আপনি তো আমাকে সংযম রাখতে দিচ্ছেন না। আমি আপনাকে প্রশ্ন করতে চেয়েছি যে ছাত্রলীগ যে সাহস করেনি, তা প্রকাশ্যে ছাত্র শিবির করেছে, বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব। এর মাধ্যমে কি ছাত্র দল আসলে ছাত্রলীগকে দায় মুক্তি দিয়েছে কিনা, বিএনপির হাত ধরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা, এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাইছি। মাই ডিয়ার, you are not supposed to ask me this question. You have not called me for that. আমি আপনাকে কি জন্য ডেকেছি তাহলে? Don't try to be better Christian than the Pope. Don't try to be better Christian than Pope. আমি আপনাকে কি প্রশ্ন করব, আপনি আমাকে একটু বলুন। যদি অন্য কেউ মুক্তিযুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতা নেই, তারা যদি বড় বড় কথা বলে এবং একটা দলের মুখপাত্র হয়ে যদি এখানে আমি বলি পাকিস্তানের সাথে সম্পর্ক, অমুকের সম্পর্ক, এগুলো কি অবান্তর কথা নয়? আপনি সেগুলোকে প্রাধান্য দিয়ে কন্টিনিউয়াসলি সময় দিয়ে যাচ্ছেন। আপনি এসে হঠাৎ করে ওই প্রসঙ্গ ছেড়ে, আপনি যে প্রসঙ্গ আলাপ করবেন সেই প্রসঙ্গ ছেড়ে আপনি ইন্টেনশনালি ইউ আর ডেভিয়েটিং ইয়োরসেলফ টুয়ার্ডস সামথিং। আমি কি আপনার কাছে জানতে চাইতে পারি না যে আপনাকে বলেন কি জিজ্ঞেস করতে? আমি আপনার কাছে, হ্যাঁ আপনি আমাকে বলুন তাহলে আমি আপনাকে কি প্রশ্ন করব। আপনি যে সাবজেক্ট ছিল বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ, বিশ্ব পরিস্থিতি নিয়ে তো কোনো আলাপই করলেন না। আমি তাহলে তেল ছাড়া আপনার সাথে কোনো বিষয়ে কথা বলতে পারবো না। যুদ্ধ নিয়ে কোনো কথা বলছেন আমার সাথে? বাংলাদেশ মানে কি? আপনি বাংলাদেশ কোন একটা ছাত্রলীগ আর ছাত্র দলের একটা ক্ষুদ্র একটা ব্যাপার, ছাত্র শিবির, এগুলো তো আলোচনারই বিষয় না। আবার সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর সেই জন্য কি আপনি আমাকে পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে বলছিলেন যে এই সাবজেক্টের উপর আলোচনা করব? আপনি তো আমাদের আয়োজন সম্পর্কে নিশ্চয়ই জানেন এমএ হক। আমি কি ওই ব্যাপারে বিশেষজ্ঞ সামান্তা? আমি আপনাকে কি প্রশ্ন করব আপনি বলুন। আপনি প্রশ্ন আপনি সাবজেক্টের উপরে করেন। আপনি তো ইন্টেনশনালি পরিস্থিতিটাকে নষ্ট করার জন্য প্রশ্ন করছেন। আমার কি লাভ তাতে? অবশ্যই লাভ আছে। আপনার আদর্শ আপনি পোষণ করেন, সেজন্য লাভ হতে পারে। আমার আদর্শ তো আপনি জানেন না। আপনি এই যে আপনার কথাবার্তা প্রমাণ হয়ে যায়। আপনি আমাকে এভাবে অ্যাকিউজ করতে পারেন? আপনার তো আমি এই সময়টা তুমি কথা বলতে পারলেন না। দর্শক শ্রোতা দেখছে এখন মুশকিলটা হচ্ছে এটা দর্শকদেরকে জানাতে উনি এই সময় কথা না বলে বকাবকি করতে, আমাকে কথা বলার আমার সাবজেক্টে সুযোগ দিলেন। আমি আপনাকে ৩-৪টা প্রশ্ন করেছি, আপনার সবগুলো প্রশ্নতে অবজেকশন আছে। জি না, আপনার সব পজিশনে অবজেকশন আমার ছিল না। আপনি এখন অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্র শিবির, আমি এটা বুঝতে পারছি না যে আওয়ামী লীগের হাত ধরে বিএনপি রাজনীতিতে ফিরবে কিনা, সেটা কিভাবে জামায়াতকে অ্যাটাক করা প্রশ্ন হয়? কোনটা? আমি আপনাকে প্রশ্ন করেছি আওয়ামী লীগ কি বিএনপির হাত ধরে রাজনীতিতে ফিরবে কিনা, এরকম একটা আভাস আমরা দেখতে পাচ্ছি কিনা, সেটা কি কোনোভাবে জামায়াত করেন? আপনি তো শিবিরের কথা বলছেন। আপনি তো আমাকে প্রশ্ন করতে দেননি। আচ্ছা বলেন, এবার বলেন। আমি আপনাকে বলেছি যে ছাত্রলীগ যে সাহস করেনি, তার ছাত্র শিবির করেছে, এটি বলেছেন ছাত্র দল সভাপতি। ছাত্র দল সভাপতি এখানে কি বোঝাতে চেয়েছেন? তার মানে কি তারা আওয়ামী লীগকে দায় মুক্তি দিচ্ছেন? কারণ ছাত্রলীগ তো অনেক এরকম কাণ্ড ঘটিয়েছে, বিভিন্ন ভার্সিটিতে ঘটিয়েছে তো গত 17 বছরে, আমরা কিন্তু সেগুলো নজির দেখেছি। আমি আপনার কাছে সেটাই জানতে চেয়েছি। দেখুন, কারো হাত ধরে কেউ আসে না। হ্যাঁ, আসতে হয় যখন কেউ অসহায় থাকে, হাঁটতে জানে না, ছোট্ট শিশু, তাকে হাত ধরে হাঁটা শিখাতে হয়। এখানে যে সমস্ত দলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, আওয়ামী লীগকে কি আপনি মুছে দিতে পারবেন হঠাৎ করে? আওয়ামী লীগকে কারো হাত ধরে বাংলাদেশে আসতে হবে না। আসলে হ্যাঁ, যদি বলি বর্তমান সরকার চেষ্টা করছে তাদেরকে আনার জন্য। আবার এটাও ঠিক, আমার সহ আলোচক খুব তীব্র জামাত বিরোধিতা দেখালেন আমাকে। ওনাকে যদি আমি প্রশ্ন করি যে এই আওয়ামী লীগে
যাদেরকে আপনি যদি খ্রিস্টান বলেন, আর কাউ যদি পোপ হয় সেটা হাসিনা পোপ, ঠিক আছে না? সেই আওয়ামী লীগ কিন্তু জামাতকে ডান পাশে বসিয়ে মতিউর রহমান নিজামী এবং গোলাম আজমের কাছে প্রতিনিধি পাঠিয়ে মন্ত্রিত্ব দিবে, দিবে, একসাথে আন্দোলন করেছে না? সেই ছবি আছে না? দেখেন নাই? আপনি হয়তো দেখেন নাই, এখন দেখেন, আর্কাইভ খুঁজে দেখেন, একসাথে হাসিনা, নিজামী আর তাদের নেতারা যারা একসাথে বসে মিটিং করছে এবং বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তো। তখন কিন্তু তার রাজাকার আলবদর ছিল না, গন্ধ ছিল না। আবার বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার কথা নয়, অধ্যাপক শহীদুজ্জামানের কথা, যিনি বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত আছেন, যে জামাতের সহযোগিতা নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বিএনপির দীর্ঘ সময় ধরে জিয়াউর রহমান তো বাংলাদেশের এমন এক মুক্তিযোদ্ধা, তিনি কিংবদন্তি, স্বাধীনতার ঘোষক, এবং উই রিভল্ট বলেছেন, তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। উনি জামাতের সেই জামাতপন্থী সকলকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, দেননি। ওনার মন্ত্রিসভায় তো অধিকাংশ সদস্যই ছিল তথাকথিত রাজাকার আলবদর।